Shamim, 5-month-old male child, presented with runny nose, cough, respiratory distress over 4 days. He had bloated chest, respiratory 68 per minute, chest indrawing, central trachea, vesicular breath sound and rhonchi, and X-ray shows hyperlucent and hyperinflated lung fields. WBC count 9000, neutrophil 40% and lymphocyte 55%. মানে বাচ্চাটা যে 5 মাসে বয়স এবং তার নাক দিয়ে পানি পড়া পরে কাশি এবং শ্বাসকষ্ট আছে ওভার 4 days, বুকটা ফুলে আছে, ব্লোটেড চেস্ট, রেসপিরেটরি 68 পার মিনিট, মানে কি ফাস্ট ব্রিদিং আছে। 5 মাস বয়সের একটা বাবু, কত হইলে ফাস্ট ব্রিদিং হবে তুমি বলো, কত হইলে ফাস্ট ব্রিদিং হবে? 40 তো 1 বছরের উপরে, আপ টু 2 months, তাহলে 60 or more, 2 months to 12 months 50 or more than 1 year 40 or more। তোর বয়স 5 মাস, তাহলে কত হবে ওর? 50 or more হবে। ওর আছে কত? 68, দ্যাট ইজ ফাস্ট ব্রিদিং আছে। তার চেস্ট ইনড্রয়িং আছে, ভেসিকুলার ব্রিথ অন রঙ্কাই, এবং এক্সরেতে আছে কি হাইপারলুসেন্ট অ্যান্ড হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ডস, বেশি বড় বেশি কালো লাংস ফিল্ড। WBC কাউন্ট 9000, মানে কি নর্মাল কাউন্ট। বাচ্চাদের কিন্তু আপ টু 15000 নর্মাল, 9000 নর্মাল, মানে কাউন্ট নর্মাল। দিস ইজ দ্য চাইল্ড শামিম, 5 months। ইউ সি লাংস দেখে মনে হয় যে বেশি বড় বেশি কালো লাংস, হাইপার ইনফ্লেটেড অ্যান্ড ইনক্রিজ ট্রান্সলুসেন্সি, বেশি বড় মনে হয় এবং কালো বেশি। লাংস তো এমনি কালো, কিন্তু কোনো কোনো অসুখে লাংস বেশি কালো হয়, যেমন ব্রঙ্কিওলাইটিস হয় কালো, যাদের অ্যাসমা আছে এক্সরে করলে দেখা যায় কালো লাংস এবং হাইপার ইনফ্লেটেড, এরকম লাংস পাওয়া যাবে। দেয়ার ইজ নো ফিচার্স অফ কনসলিডেশন, মানে কি এখানে কোনো সাদা সাদা কিছু নাই, যেটা নিউমোনিয়াতে হয়। দ্যাট ইজ নট নিউমোনিয়া। এটা আমাদের গবেষণার ফল, যে প্রথমে আগে মনে করা হতো যে বাচ্চার শ্বাসকষ্ট এবং কাশি যদি হয়, ফাস্ট ব্রিদিং হয়, একমাত্র অসুখ হলো নিউমোনিয়া। এই ধারণা আমরা পাল্টিয়ে দিয়েছি গবেষণার মাধ্যমে। আমরা গবেষণা করে দেখলাম বাংলাদেশে যে এদের প্রধান অসুখ হলো ব্রঙ্কিওলাইটিস, নট নিউমোনিয়া। এটা আমাদের 2001-2 ঘটনা, তোমাদের জন্মের আগের সম্ভবত, এবং এটা প্রথম আলোতে প্রকাশ পেয়েছিল, প্রথম আলো পত্রিকায়। আবার মাঝে মাঝে যখন শ্বাসকষ্ট বেশি হয় তা আমরা পত্রিকায় দিই আবার, এখন মানে টু মেক অ্যাওয়্যার, মানুষকে সচেতন করার জন্য যে আবার ব্রঙ্কিওলাইটিস আসতেছে। এখন শীতের আগে কিন্তু আবার দেখা দেয়, ওয়ার্ডে গিয়ে দেখো অনেক বাচ্চা আছে ব্রঙ্কিওলাইটিস। এটা আমার শিখতে 1 নম্বর রোগ শিখতে হবে, এটা শ্বাসকষ্ট কাশি যদি বাচ্চা নিয়ে আসে। A child with cough and respiratory distress, 3টা প্রবলেম। নাম্বার 1 ব্রঙ্কিওলাইটিস, নাম্বার 2 নিউমোনিয়া, নাম্বার 3 অ্যাসমা। নাম শুনছো তো নাকি? কারো অ্যাসমা আছে এখানে? বারে বারে শ্বাসকষ্ট হয়, বুকে বাসির মতো আওয়াজ হয়, নাক দিয়ে পানি পড়ে, নাক চুলকায়, হাঁচি দেও, নিশ্চয়ই আছে। হ্যাঁ, হাঁচি আছে, হাঁচি তো অনেকের থাকবে। প্রতি 5 জনের একজনের অ্যালার্জি রাইনাইটিস আছে, প্রতি 5 জনের একজন। না বললেও আছে, কিন্তু বলতে চাও যে না আমি ভালো আছি, বলার দরকার নেই, বা তারপরেও থাকবে এটা। অ্যাজমা আবার 10-11 জনে একজন থাকে। এটা হলো স্টাডির ফল, বলে না প্রিভ্যালেন্স কত। তো এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27, সাধারণত 2 থেকে 3 জনের অ্যাজমা আছে। মাঝে 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 কাশি হয় এবং রাতে শুইলে কাশিটা বেশি হয়, বুকে আওয়াজ হয়, এবং সকালবেলা কাশি হয়। আছে কেউ? কাশি প্রায় কাশি হয়, আছে কেউ? হ্যাঁ, কেউ নাই? ও, যে আসে সে আসে না, সে বুঝতে পারছে, সে আজকে তাকে ধরা হবে, বুঝতে পারছো? বাংলাদেশের বৈশিষ্ট্য কি? বাংলাদেশ বিউটিফুল কান্ট্রি,
গ্রামে যাওয়া তো খুব সুন্দর, বুঝতে পারছো? আর বাংলাদেশ ফার্টাইল কান্ট্রি, বুঝতে পারছো? বেবি বুম, হ্যাঁ, ছোট্ট একটা জায়গা বাংলাদেশ, কত মানুষ এখানে। যদি অস্ট্রেলিয়াতে যাও মানুষ কম, আমাদের এখানে ধরো প্রতি স্কোয়ার কিলোমিটারে মোর দেন 1000, 1100 মানুষ। আর অস্ট্রেলিয়াতে 27 থেকে 20, 28, 30, কত, মানে কোন দেশ ভালো? আমার দেশই ভালো, যাই হোক, তাই না? আরটা হলো এই ব্রঙ্কিওলাইটিস, অল উইথ বিজ। আমরা আজকে শিখব যে ডেফিনেশন, এপিডেমিওলজি, ইটিওলজি, প্যাথোফিজিওলজি, প্যাথোলজি, ক্লিনিক্যাল ফিচার্স, ম্যানেজমেন্ট, আপডেট অ্যান্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। অনেকভাবে ডিফাইন করা যায় ব্রঙ্কিওলাইটিসকে। রানি নোজ followed by respiratory distress and rhonchi, that is wheeze in less than 2 years of children. যাদের বয়স 2 বছরের নিচে, এরা যদি ওয়ার্ডে ভর্তি হয়, কী সমস্যা মা? বলে কাশি, শ্বাসকষ্ট, বুকে কি আওয়াজ আছে, ভাসির মতো আওয়াজ? হ্যাঁ আছে, ফার্স্ট টাইম, হ্যাঁ, তাহলে ব্রঙ্কিওলাইটিস, বুঝতে পারছো? এবং এখানে বলা হয় ফার্স্ট অ্যাটাক অফ হুইজ ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ। কী হলো এটা? ফার্স্ট অ্যাটাক অফ হুইজ ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ ইজ ব্রঙ্কিওলাইটিস। প্রথম যখন বাচ্চা আসবে ওয়ার্ডে, প্রথমবার যদি তার শ্বাসকষ্ট হয়, বুকে আওয়াজ হয়, জ্বর নাই, তাহলেই ব্রঙ্কিওলাইটিস। আর কিছু লাগবে না, কোনো পরীক্ষা লাগবে না, রক্ত পরীক্ষা লাগবে না, এক্স-রে লাগবে না, বলা যাবে সরাসরি। এবং রেসপিরেটরি স্ট্রেস আরেকটা হলো ইন এ child below 2 years of age when X-ray showing hyperinflation, increased translucency but no definite evidence of consolidation. আমাদের এই কেসটা এখানে hyperinflation or increased translucency, no evidence of consolidation X-ray-তে, this is bronchiolitis. সবচেয়ে এটা মনে রাখো, ফার্স্ট অ্যাটাক অফ হুইজ ইন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ, সহজ। প্রথম যে শ্বাসকষ্ট হয়, হুইজ কোনটা? এটা মিউজিক্যাল সাউন্ড কামিং ফ্রম চেস্ট, নট ফ্রম থ্রোট অর নোজ। মায়েরা বলে স্যার বাচ্চা খেলে আওয়াজ করে, এই নাক বন্ধ থাকলে আওয়াজ হয় একটা, ঘ্যাত ঘ্যাত করে, তারপরে আবার এই গলা থেকে আওয়াজ হয়, বুঝতে পারছো? অনেক ধরনের আওয়াজ আছে কিন্তু, তো কাজেই হুইজটা হলে ইম্পর্টেন্ট। ইটস এ মেজর পাবলিক হেলথ প্রবলেম, ব্রঙ্কিওলাইটিস থ্রুআউট দি ওয়ার্ল্ড, মেজর প্রবলেম। আমাদের দেশে আগে ছিল না, কারণ কি? আমরা আগে বুঝতে পারি নাই, বলো না? আগে তোমার বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হইলাম, তাই না? তো এখন আগে ছিলাম বোকা, গবেষণার পরে বুদ্ধিমান হইলাম। আগে সব বলতো নিউমোনিয়া, 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 চিকিৎসা দাও। কাজে এটা সারা পৃথিবীর প্রবলেম। তো বাংলাদেশে পৃথিবীর বাইরে, কেন বাংলাদেশে সমস্যা থাকবে না? আমেরিকা, ইংল্যান্ডে যাও, 1 নম্বর অসুখ ব্রঙ্কিওলাইটিস। আমি অস্ট্রেলিয়াতে কিছুদিন ছিলাম, ওখানে বাচ্চা আসলেই ওরা নেবুলাইজ করতো এবং অক্সিজেনের মাত্রা দেখতো, লাগলে অক্সিজেন দিত, প্রয়োজনে ভর্তি করতো। 1 নম্বর অসুখ। 2 নম্বর নিউমোনিয়া আসতো, 3 নম্বর অ্যাজমাও ছিল। এটা পাবলিক হেলথ প্রবলেম। এটা আমরা প্রথমে একটা আর্টিকেল লিখি 2002-তে, দেখছো 2002 বাংলাদেশ জার্নাল অফ চাইল্ড হেলথে প্রথম এটার বাংলাদেশে অ্যাওয়ারনেস ছিল ওই সময়, যে ব্রঙ্কিওলাইটিস বাংলাদেশে আছে, এপিডেমিক অফ ব্রঙ্কিওলাইটিস বাংলাদেশ। আমি মাতুয়ালে ছিলাম, ICMS, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, ওখানকার ডাইরেক্টর ছিলাম এক সময় আর কি। তো ওখানে অনেক বাচ্চা ভর্তি ছিল, তো আমি দেখলাম প্রচুর ব্রঙ্কিওলাইটিস। তো আমার ক্যামেরাম্যানকে বললাম, এই যতগুলো বাচ্চা আছে ওয়ার্ডে সবগুলি একত্র করে ছবি তুলো। তখন সে সবগুলিকে সিঁড়িতে ছবি তুললো, এমন করে তুললো যে সবগুলি দেখা যায়, তাই না? আবার একসাথে তুললেও তো আবার দেখা যায় একটা মাথা দেখা যায়, আর আবার শরীর দেখা যায়, উল্টাপাল্টা হবে, এমন করে তুলবা। সে খুব বুদ্ধি করে এই ছবিটা তুলছে। এই ছবিতে একটা জিনিস আছে, কমন জিনিস, তোমরা বলো কমনটা কি? হ্যাঁ, লেখা আছে গায়ের মধ্যে 2 বছরের নিচে, কেমনে বুঝলা? সবাই মায়ের কোলে, দেখছো? অল ল্যাপটপ বেবিস, দেখছো? এই যে সবগুলি মায়ের কোলে, ল্যাপটপ বেবিস। ল্যাপটপ কই থাকে? কোলে থাকে। আর ডেস্কটপ কই থাকে? টেবিলে থাকে, তাই না? কাজেই সবগুলি কিন্তু মানে ছোট বাচ্চা।
এবং পার্টিকুলারলি যারা 1 বছরের নিচে এগুলি কোলে থাকে। অনেক মা বলে কি স্যার বাচ্চা খালি কোলে থাকতে চায়, যেটা কি কোলে রাখবে না রাখবে না? খুব বদ্ধ বসিয়ে যাবে। কোলে রাখবে না রাখবে না? আসলে বাচ্চা যখন হাঁটতে পারবে নেমে যাবে, নেমে দৌড়াবে, কোলে নিলে মাইন্ড করবে, বুঝতে পারছো? কাজে এটা কোনো বদ অভ্যাস হবে না। আচ্ছা, তারপরে হলো তোমার রিস্ক ফ্যাক্টর কি? লো লেভেল অফ অ্যান্টিবডিজ ইন কর্ড ব্লাড, মেল জেন্ডার, ছেলেরা সবসময় বেশি ভোগে, বুঝতে পারছো? এই যে আন্দোলন হইল, মারা গেছে কজন ছেলে, মেয়ে মারা গেছে কজন, ঠিক আছে না? এই যে যত অসুস্থ হয়, বুঝছো, সবসময় ছেলেরা বেশি অসুস্থ হয়। কোনো শুনছো যে কোনো মহিলার বাইপাস হয়েছে? শুনছো? খুব একটা শোনা যায়, খুব একটা শোনা যায় না। কাজে অলওয়েজ মেল জেন্ডার ইজ রিস্ক ফ্যাক্টর। অ্যাবসেন্স অর মিনিমাল ব্রেস্ট ফিডিং, যারা বকরির দুধ খাওয়ায় না যেসব বাচ্চাদের, তাদের রিস্ক ফ্যাক্টর, তারা বেশি ব্রঙ্কিওলাইটিসে ভোগে, নিউমোনিয়া ভোগে। ক্রাউডেড লিভিং ইন কন্ডিশনস, মানে এক জায়গায় অনেক মানুষ থাকলে ভাইরাসটা ট্রান্সমিট করে বেশি। তারপরে বিং টুইন আর ট্রিপলেট, লো সোশিওইকোনমিক স্ট্যাটাস, আর হলো উইন্টার সিজন, এই যে আসতেছে এখন। ইটিওলজি পরীক্ষায় জিজ্ঞেস করা হবে, নিউমোনিয়ার 3টা ব্যাকটেরিয়ার নাম বলো, পারবে? নিউমোনিয়ার 3টা ব্যাকটেরিয়ার নাম বলো। গুড। 1 নাম্বার স্ট্রেপ্টোককাস নিউমোনি, তারপরে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, 3 নাম্বার স্ট্যাফ অরিয়াস। এই 3টে একসাথে বলতে হবে। তারপরে আরও আছে, মাইকোপ্লাজমা আছে, টিবি আছে, ওগুলি মাইকোপ্লাজমা আর মাইকোব্যাকটেরিয়াম টিবি। কিন্তু যদি ব্রঙ্কিওলাইটিসের একটা কারণ বলো, দ্যাট ইজ আরএসভি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, 1 নাম্বার সারা পৃথিবীতে। আরও আছে হিউম্যান মেটানিমো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলি তারা অনার্স পাইতে চায় তাদের জন্য। আর শুধু পাশের জন্য আরএসভি। তারপরে আছে এডিনো ভাইরাস, হিউম্যান বোকা ভাইরাস, বুঝছো না? রেসপিরেটরি অ্যান্ড ব্রঙ্কিওলাইটিস, এখানে দেখো ইনফ্লামেশন অফ দি ব্রঙ্কিউলস। এই যে মানে আমাদের যে শরীরে লাংসটা, এটা একটা উল্টানো গাছ, গাছের যা কাজ লাংসের সেই কাজ। গাছের কাজ কি? সে অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়। আমাদের লাংস কী করে? বাইরের থেকে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এবং গাছটা একটা উল্টানো, মানে ইয়েটা লাংসটা উল্টানো গাছের মতো, পাতায় শেষ হয়। পাতা মানে এলভুলাই। তো এলভুলার আগে হলো ব্রঙ্কিউল, দেখছো? ওদের আগে এখানে সমস্যাটা এখানে হয়, আরএসভি ইনফেকশন হয় এবং এখানে হয়। আর যদি এই অ্যালভিউলাতে ইনফেকশন হয়, এটা কি বলে? নিউমোনিয়া। বুঝছো? এরা কত কাছাকাছি। যেমন মেনিনজাইটিস, ব্রেনের পর্দা যদি ইনফেকশন হয়, দ্যাট ইজ মেনিনজাইটিস। আর ব্রেনের প্যারেনকেমে যদি ইনফেকশন হয়, দ্যাট ইজ এনকেফালাইটিস। কত কাছাকাছি না দুইটা, এরকম আর কি। কাজেই এখানে ইনফেকশনটা হবে। এই দেখছো এখানে এই যে মিউকাস, তারপরে ইনফ্লামেশন হয়েছে ব্রঙ্কিয়াল ওয়ালে, এবং এয়ারওয়ে ন্যারোয়িং হয়ে গেছে। এখানে ন্যারোয়িং হয় কেন? ইনফ্লামেশন অফ দি ব্রঙ্কিয়াল ওয়াল অ্যান্ড মিউকাস। আর অ্যাজমাতে কী হয়? কনস্ট্রিকশন হয়, ওয়ালের ন্যারো হয়, সিক্রেশন আছে, আবার ওয়াল থিকনেস আছে। কিন্তু এখানে হয় মেইনলি ইনফ্লামেশন অ্যান্ড মিউকাস প্লাগ, এয়ারওয়ে এডেমা, ইনক্রিজ মিউকাস প্রোডাকশন, নেক্রোসিস অফ এয়ারওয়ে এপিথেলিয়াল সেলস। এখানে এই 3টা কারণে এয়ারওয়ে ন্যারোয়িং হয়। আলটিমেটলি কী হবে? হাইপার ইনফেকশন অফ দি লাংস, ইনক্রিজড এয়ারওয়ে রেজিস্ট্যান্স, ডিক্রিজড কমপ্লায়েন্স, ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিদিং, শ্বাসকষ্ট, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, হাইপোক্সেমিয়া, রেসপিরেটরি মাসেল ফ্যাটিক, হাইপোভেন্টিলেশন অ্যান্ড কার্বন রিটেনশন, টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর। ব্রঙ্কিওলাইটিস হওয়ার পরে আবার কি হয়? পরে হয় কি? রিকারেন্ট হুইজ ইন সাবসিকুয়েন্ট ইয়ার্স ফলোইং আরএসভি ব্রঙ্কিওলাইটিস। একবার ব্রঙ্কিওলাইটিস হইলে পরে হুইজ হইতে পারে, বারে বারে শ্বাসকষ্ট হয়। বলে স্যার বারে বারে শ্বাসকষ্ট আছে, অনেকে মনে করে বারে বারে নিউমোনিয়া হয়। আসলে বারে বারে নিউমোনিয়া হয় না, ব্রঙ্কিওলাইটিস পরে বারে বারে হুইজ হতে পারে। এবং ইভেন আরএসভি এক্সপোজার ইনফ্যান্সি স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অ্যাজমা। আবার যদি কারো যদি হয় ব্রঙ্কিওলাইটিস হয়, ভবিষ্যতে হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে। Symptoms: age less than 1 year, preceding runny nose, cough,
নেজাল ব্লকেট, ইনকনসোলেবল ক্রাই, খুব কান্নাকাটি করে, বাচ্চাকে থামানোই যায় না, ইনকনসোলেবল ক্রাই, রেস্টলেস, ব্রিদিং ডিফিকাল্টি, ফিডিং ডিফিকাল্টি, স্লিপিং ডিফিকাল্টি, মানে লো গ্রেড ফিভার, জ্বর থাকে না, অথবা লো গ্রেড ফিভার থাকে। তারপরে হলো তোমার লস অফ সোশ্যাল স্মাইল, বাচ্চাদের হাসি ভুবন বিজয়ী একটা জিনিস, এমন চমৎকার জিনিস, নিবন্ধ অথবা একটা বাচ্চা বড় হয়ে গেল 4, 5 মাস, 6 মাস, 7 মাস, ওদের যে হাসি চমৎকার, এই হাসি বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? এবং কনভার্সন হতে পারে, ভেরি রিয়ারলি কনভার্সন হয়। সায়েন্স কি? সিমটম অ্যান্ড সায়েন্স, সায়েন্সের ভিতরে আছে নট টক্সিক, এত অসুস্থ কিন্তু টক্সিক না। টক্সিক মানে কি? খুব সিক এবং নড়াচড়া করে না, বুঝতে পারছো? এরকম একটা যদি চেহারার মধ্যে আসে, দ্যাট ইজ টক্সিক। নেজাল ফ্লেয়ারিং, যে নাকের ইয়েটা ফ্লেয়ারিং হয়, ফাস্ট ব্রিদিং, ঘন দ্রুত শ্বাস নেয়, হুইজিং, ওই যে বুকে আওয়াজ, হুইজিং আর অঙ্কায় কিন্তু একই জিনিস, আগে কিন্তু ডিফারেন্সিয়েট করা হতো, এখন সেম জিনিস। ফুল চেস্ট, এই যে বুকটা ফুলে আছে, চেস্ট ইনড্রয়িং, এখানে চেস্ট ইনড্রয়িং, ভেসিকুলার ব্রিজ সাউন্ড, ক্রিপিটেশন, রঙ্কাই, ইম্পেয়ার্ড কনসাসনেস, সাইনোসিস। এখন আমরা এক্সামিনেশন করে আমরা কি পাবো? প্রথম তোমার কাউন্সেলিং, বাচ্চা যদি পরীক্ষা করতে যাও তখন মার সঙ্গে কথা বলতে হয়, তাই না? হঠাৎ করে বলা হয় এই বাচ্চার একটু চেস্ট দেখো তো, তুমি স্ট্যাথো দিয়া টেস্ট লাগাই বললো স্যার রং খাই পেয়েছি, এটা হইলো? হ্যাঁ, হইলো না। তোমার শুরুতে কিন্তু একটা ইয়ে আছে, প্রফেশনাল এটিকেট, কীভাবে শুরু করবা, একটা র্যাপোর্ট বিল্ডিং করবা, তারপর মায়ের সাথে একটা কথাবার্তা বলে একটা পরিস্থিতিতে একটা ইয়ে করবা, হেল্পফুল হবে, বাচ্চাকে একটা পালে বড় বাচ্চা হলে গিফট দিবে একটা, তারপর নিজে পরিচয় দেওয়ার পরে তুমি কি করবা, ব্রিফ করো যে আমি পরীক্ষা করতে চাই, তারপরে আমি বাচ্চার কোনো সমস্যা হবে না, ব্যথা ট্যাথা পাবে না, তাই না? বাচ্চার সমস্যাটা কি সেটা জানার জন্য পরীক্ষা করা দরকার। আপনি কি রাজি আছেন? আচ্ছা, তারপরে এক্সপোজ করতে হবে না নাকি? জামার উপরতে দেখবা, এক্সপোজ যদি বুক পরীক্ষা করতে বলে এক্সপোজ করতে হবে, পেট বললে পেটের কাপড় সরাইতে হবে, তাই না? এক্সপোজারের ব্যাপার আছে একটা। পজিশান, কোন পজিশানে করবা সেটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলি আমি বললাম এখানে। যেমন ধরো এগুলি তোমার প্র্যাকটিক্যাল কথা, এই যে এক্সপোজার, হ্যাঁ, এক্সপোজার, তারপরে জানা ইন্সপেকশান, জানা এক্সামিনেশান, একদম চেস্ট আমরা কীভাবে করি, ইন্সপেকশান, পালপেশান, পারকাশান, অসকাল্টেশান, যেটা। তারপরে রেলিভেন্ট করার দরকার হলে করবো। এখানে আমি যদি পরীক্ষা করি আর ইনভেস্টিগেশন যদি করি, এখানে যে আমরা যেটা দেখলাম, এখানে ধরো এক্সরেতে যদি পরীক্ষা করা হয়, একটা এক্সরে, চেস্ট এক্সরে, হাইপার ইনফ্লেটেড চেস্ট, এবং ডব্লিউসি কাউন্ট নর্মাল আমরা যে পেশেন্টে পেলাম, এবং সিআরপি মাইল্ডলি রেজড, ইলেকট্রোলাইটসও মোটো হাইপোনেট্রিয়া থাকতে পারে, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, হাইপোক্সেমিয়া, আর নেজোফেনজেল অ্যাসপিরেট। প্রমাণ কি? অনেক বাবা মা আছে খুব ক্রিটিক্যাল, বুঝতে পারছো? ডাক্তার সাহেব বলেন তো, এই ডাক্তার বঙ্কলের হয়েছে, আপনি প্রমাণটা কি? প্রমাণ কি? প্রমাণ হলো তোমার, আমরা বলছি কী দিয়ে হয়, রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস, এটা আমাকে দেখাইতে হবে না ওনাকে, এটা নাকের থেকে রস নিয়ে নাজোফেনজেল অ্যাসপিরেট, এনপিএ বলে, এই যে এনপিএ পরীক্ষা করে তখন ভাইরাস আইসোলেট করা যায়। এটা বিভিন্নভাবে করা যায়, ডিএনএ দেখা যেতে পারে, অথবা ইমিউনোক্রোমাটোগ্রাফি করে দেখা যেতে পারে। প্রমাণ এটা পরীক্ষা করতে কত টাকা লাগে জানো? 10,000। এবং করে সব জায়গায় করে না, স্কোয়ারে করে, এভার কেয়ারে করে। তখন যদি কোনো মা বাবা জানতে চায় তাহলে করতে হবে, পাঠাইতে হবে। তো সেটা হলো প্রমাণ করার জন্য, দরকার হয় না। এই এক্সরেতে আমরা দেখলাম ইনক্রিজ ব্ল্যাকনেস, ইনক্রিজ ট্রান্সফিউসি, ডোমস অফ দ্য ডায়াফ্রাম ডিপ্রেসড, এই দেখো নয়টারি ইউ ক্যান কাউন্ট, বেশি কালো, বুঝছো? এটি হলো ইনক্রিজ ট্রান্সফিউসি, ইনক্রিজ হাইপার ইনফ্লেশন। আর ম্যানেজমেন্ট, চিকিৎসা কি? চিকিৎসাটা এটা বাংলাদেশে তো আগে ছিল না জিনিসটা, তখন আমরা একটা গাইডলাইন তৈরি করছিলাম, এবং এখানে ওনাকে চেনো, এই স্যারকে, প্রফেসর এমআর খান। দেখো আজকে যে হলে বসে আছো, এই স্যারের নামে কিন্তু এটা ইউনিক কনফারেন্স। হ্যাঁ, স্যারের
মানে নামে যে লেকচার গ্যালারিটা, উনি এমআর খান স্যার আমার ডাইরেক্ট টিচার ছিল, এটা আমার সৌভাগ্য হয়েছিল। তো স্যার আছে এখানে আবার ইউনিসেফের লোক ছিল, ইউনিসেফের লোক, আর উনি হলো তোমার প্রাইমারি হেলথ কেয়ারের ডাইরেক্টর ছিল। এই সবাই মিলে আমরা গাইডলাইন করছিলাম একটা, সেখানে আমরা এই যে এবিসি অ্যাজমা ব্রঙ্কোলাইটিস সিওপিডি ন্যাশনাল গাইডলাইন ওখানে করা হয়েছিল এটা। তো এখানে কাউন্সেলিং করতে হবে প্রথম। ডাক্তার সাহেব বাচ্চার কী হয়েছে বলেন, বুঝছো? ওই অস্ট্রেলিয়াতে এই আমরা যখন মা বাবা বাচ্চাকে দেখতে যাই, মা বাবা পাশে বসে থাকে না, পায়ের উপর পা তুলে বসে থাকে এমনি করে। হোয়াট হ্যাপেন টু মাই চাইল্ড ডক্টর? আমাদের দেশে কী আপনি বেরোন বেরোন আপনি এখান থেকে, হ্যাঁ কেউ থাকতে পারবেন না। আমরা এরকম একটা যখন কনসালটেন্ট যায় সব বের করে দেয়, তাই না? একজন লর্ড আসতেছে একটা, বুঝছো না এরকম। আর ওইখানে কিন্তু এরকম করে বৈশা থেকে বলে হোয়াট হ্যাপেন টু মাই চাইল্ড, তখন কিন্তু বলতে হবে কী হলো, বুঝতে পারছো না? আগে আমরা যখন ধরো তোমাদের মতো অনেক 20-30 বছর আগে ইন্টার্নি ছিলাম, তখন আমরা বলতাম আপনি কি ডাক্তার নাকি, আপনি জানতে চান কেন, হ্যাঁ এরকম উল্টা একটা প্রশ্ন করা হইতো ওইরকম। তো এখন তো এসব করার সুযোগ নাই, এখন লক্ষ লক্ষ ডাক্তার হয়ে গেছে, তোমার কাছে না গেলেও চলবে, প্রচুর ডাক্তার আছে। আগে ডাক্তার কম ছিল, বুঝতে পারছো না? ভালো ডাক্তার ওনার কাছে যেতে হবে, মারা যাওয়ার আগে একবার যেতে হবেই ওনার কাছে। যে আমাদের ন্যাশনাল প্রফেসর নুরুল ইসলাম স্যার ছিল, ওনার কাছে সবাই যেত। যে আইপিএসএমের যে পিজির আছে বিএসএমের যে প্রথম ডাইরেক্টর, বুঝছো না, বাঙালি। কাজেই এখন বলতে হয় কী হয়েছে, এটা বলতে হবে যে সেলফ লিমিটিং ডিজিজ কজিং ন্যারিং অফ দ্য এয়ারওয়েজ বিকজ অফ ইডেমা অ্যান্ড মিউকাস অফ দ্য লাংস ডিউ টু ভাইরাস। এখন মা হইলো বাবা হইলো ক্লাসিক কাপল। ক্লাসিক কাপল মানে যেই মা হাউসওয়াইফ, ইউর মোস্ট ওবিডিয়েন্ট ওয়াইফ, আর বাবা হইলো ডে লেবারার অত রিক্সা পুলার, এরা লেখাপড়া করে নাই, টাকা পয়সা সামর্থ্য বেশি নাই, এদেরকে তুমি বুঝাইতে পারো তাহলে তুমি ভালো বুঝছো। আর ডাক্তারকে তো বুঝাই লাভ নাই, বলে বাচ্চার কি ব্রঙ্কোলাইটিস শেষ, ডাক্তার তো জানে কী হচ্ছে। কিন্তু ওই ক্লাসিক কাপলকে যদি বুঝাইতে পারো তাহলে ইউ আর মানে রাইট, মানে মানে ইয়ার কি আন্ডারস্টুড রাইটলি জিনিসটা। এই জন্য বলতে হবে যে বুকের মধ্যে একটা উল্টানো গাছ আছে, শাখা পোখা হয়ে পাতা শেষ হয়, পাতার বোটায় ইনফেকশন হয়েছে ভাইরাস দিয়া এবং শুরু হয়ে গেছে, যার ফলে শ্বাসকষ্ট হয়েছে। এবং এটা সেলফ লিমিটিং, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কয়েকদিন পরে, সাধারণত ভালো হয়ে যায়, খুব কম খারাপ হয়। ম্যাক্সিমাম অসুখ যে 90%ই ভালো হয়ে যায়, 5% খারাপ হয়। ডেঙ্গি ফিভার যতগুলো আসতেছে দেখো, মানে মোটামুটি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম 1 to 5% খারাপ, তাড়াতাড়ি ভর্তি করতেছে, পরে আইসিউতে নিতে হচ্ছে। সব কিছু কিন্তু পার্সেন্টেজ যেটা আছে সেগুলো খারাপ, যেগুলি পার্সেন্টেজ কম। এবং লেংথ অফ স্টে, হাসপাতালে কতদিন থাকবে? 4 days। আমরা স্টাডি করছি, আমরা দেখেছি যে 4 দিনে বেশি থাকে না। তাই বলছি ঠিক আছে আমি 4 থেকে 5 দিন থাকতে হবে, বলেন স্যার ভর্তি যে করবেন কতদিন থাকতে হবে? 4 থেকে 5 দিন থাকবেন, সমস্যা নেই, আমরা চিকিৎসাতে ভালো হয়ে যাবে, অত খারাপ কিছু না। আর আমাদের 8 দিনে আমি ভর্তি করার সময় 3টা জিনিস বলি, এখানে পেডিয়াট্রিক্সে সিট ভাড়া কিন্তু নাই, খালি ফ্রি, তারপরে মাকে খাওয়া ফ্রি দেয়, আবার কনসালটেন্ট দেখে সেটাও ফ্রি, হ্যাট্রিক ফ্রি, বুঝছো না? এই সুবিধা কোথাও পাবেন না, এইখানেই আছে। ঢাকা মেডিকেলেও দেখা যাবে খরচ টরচ বেশি করে যায় অনেক কিছু। আচ্ছা, তারপরে পরে কী হইতে পারে? রিকারেন্ট হুইজ অ্যান্ড অ্যাজমা হইতে পারে। এই দেখো এই বাচ্চাটা ডে 1 কী অবস্থা, দম যায় অবস্থা, পালস অক্সিমিটার দিয়া অক্সিজেন, এই যে নাকে অক্সিজেন দেখছো, এই যে অক্সিজেন, এবং আফটার ডে 4 হাসতেছে দ্রুত। আমি কোনো অসুখ এত দ্রুত সুস্থ হইতে দেখিনি, এই একটা রোগ ছাড়া, বুঝতে পারছো? দেখছো হাতের মধ্যে কিন্তু ইনশান দিচ্ছে। এবং লাফিং কাফিং হুইজিং ইন ল্যাব বেবি ব্রঙ্কোলাইটিস, কোলের শিশুর হাসি কাশি বুকের বাসি ব্রঙ্কোলাইটিস। এইটা আমার লাইফ টাইম লার্নিং। এই গবেষণা করে আমি শিখলাম যে যেসব বাচ্চারা দ্রুত হাসে শ্বাসকষ্টের পরে, দিস ইজ ব্রঙ্কোলাইটিস। এবং যারা কোলে থাকে, আর নিউমোনিয়া হলে আরও বেশি দিন অসুস্থ থাকে, 7-8 দিন 10 দিন, বুঝতে পারছো? কিন্তু ব্রঙ্কোলাইটিস দ্রুত সুস্থ হয়। মাথা উঁচু করে রাখতে হবে, হেড আপ পজিশন, নেজাল বাল্ব সাকশানিং, এদের নাক বন্ধ থাকে, নাকে সিক্রেশন দিয়ে নাক বন্ধ থাকে। এবং বাচ্চাদের নাক বন্ধ হলে মহা বিপদ, এরা তো লেখাপড়া শিখে নেয়, বুঝতে পারে না। আমাদের যদি নাক বন্ধ থাকে এবং কোনো জায়গায় যদি একটা জায়গাতে যাচ্ছ, গন্ধ ওখানে খারাপ, তো কী করবা?
নাক বন্ধ করে চলে যাবা, গন্ধটা নাকের ভিতরে না যায়। আর বাচ্চারা হলো অব্লিগেটরি নোজ ব্রিদার, নাক দিয়ে দম নিতে হবে, নাক বন্ধ হলে চিৎকার করে। আর মুখ দিয়ে যদি নিতে হয়, এই শিখায় শিক্ষিত না তারা, বুঝতে পারছো? কাজেই নাক পরিষ্কার করতে হয় এদের। তারপরে ফিডিং, যে বুকের দুধ খাবে, না খেলে নাকে নল দিয়ে খাওয়াবে, না হলে স্যালাইন দিতে হবে। এ হলো ট্রিটমেন্ট। পালস অক্সিমিটার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ লাংসের সমস্যা, এখন তার অক্সিজেন মাত্রা ঠিক আছে কিনা, বুঝতে পারছো? এটা কী দিয়ে দেখে? এই পালস অক্সিমিটার, দেখছো? এখানে আছে বোধহয় সম্ভবত 98% দেখাচ্ছে এটা। কাজে ইউজ অফ পালস অক্সিমিটার ইজ বেস্ট ওয়ে টু প্রেডিক্ট ডিজিজ সিভিয়ারিটি। রক্তে অক্সিজেনের মাত্রা দেখার জন্য আগে এবিজি করতো, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, কিন্তু এখন আমরা এই পালস অক্সিমিটার দিয়ে আমরা উইদাউট ইনভেসিভ ওয়েতে বুঝতে পারি এটা। কাজে এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি কখন অক্সিজেন দিব? যদি আমার অক্সিজেনের মাত্রা 92% নিচে চলে যায়, তখন। তারপরে অক্সিজেন থেকে কীভাবে দেবো? মোস্ট ইম্পর্টেন্ট অক্সিজেন হলো তোমার দিতে হয় ইন ব্রঙ্কিওলাইটিসে, মোস্ট ইম্পর্টেন্ট চিকিৎসা। যদি বলে 1 নাম্বার চিকিৎসা কি ব্রঙ্কিওলাইটিসের? অক্সিজেন। 2 নাম্বার অক্সিজেন, 3 নাম্বার অক্সিজেন, 4 নাম্বার অন্য কিছু। এমন কোনো ডেফিনিট মেডিসিন নাই যেটা দিয়ে ব্রঙ্কিওলাইটিস ভালো হবে, ভাইরাল তো। Oxygen to be given and saturation less than 90%, or oxygen at 30% to 40%, warmed humidified, delivered via nasal cannula or head box। এই যে nasal cannula, বুঝছো? এই যে তোমার দেওয়া হয় এবং হেড বক্সে দেওয়া যেতে পারে, এবং এটা ওয়ার্ম অ্যান্ড হিউমিডিফাইড দিতে হবে। নেবুলাইজড অনেক আছে, নেবুলাইজেশন করার অনেক ওয়ে আছে। একটা হলো তোমার হাইপারটনিক স্যালাইন, সলবিটামল, আরটা হলো তোমার নেবুলা 3% হাইপারটনিক স্যালাইন সেফ, এবং দুটার ভিতরে সবচেয়ে ভালো হলো এইটা 3% সোডিয়াম ক্লোরাইড, যেহেতু এটা মিকুলাইটিক হিসেবে কাজ করে। অ্যান্টিবায়োটিক দিব কি দিব না, বুঝতে পারছো? অ্যান্টিবায়োটিক যেহেতু ভাইরাল, তো অ্যান্টিবায়োটিক কাজ করে না, এবং এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এবং দেখা গেছে যে এই দেখো, আমাদের আরেকটা কাজ আছে। আমরা একটা দেখালাম যে বাংলাদেশে শ্বাসকষ্টের প্রধান কারণ ব্রঙ্কিওলাইটিস, ছোট্ট বাচ্চাদের। আরেকটা আমরা স্টাডি করছি, দেখো, ম্যানেজমেন্ট ব্রঙ্কিওলাইটিস উইদাউট অ্যান্টিবায়োটিক্স, মাল্টি সেন্টার র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। এই যে আমি আছি, প্রফেসর আবিদ হোসেন মোল্লা, আনোয়ার, তারপরে রহমান, রুহুল আমিন, এখলাসুর রহমান, বুঝতে পারছো? এইটা আমাদের একটা স্টাডি, খুব ভালো স্টাডি। এটা আরসিটি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। যত স্টাডি আছে সবচেয়ে ভালো স্টাডি হলো আরসিটি, র্যান্ডম কন্ট্রোল ট্রায়াল, এবং এটা মাল্টি সেন্টার। এবং আমরা ওখানে দেখিয়েছি যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। 5টা সেন্টার করা হয়েছে, ঢাকা মেডিকেল, ICMS, সলিমুল্লাহ মেডিকেল, খুলনা মেডিকেল, আরটা হলো তোমার সিলেট মেডিকেল। এই 5 জায়গা করছিলাম স্টাডিটা। এটা পাবলিশ হয়েছে, এটা একটা পেডিয়াট্রিকা, এই যে, এবং এটা কক্রেন ডাটাবেজে চলে গেছে। এত ভালো স্টাডি, কক্রেন ডাটাবেজ ওরা রিভিউ করে, প্রত্যেক বছর অত স্টাডি হয়, ওরা রিভিউ করে না, বুঝতে পারছো? এবং এই অ্যান্টিবায়োটিক তোমার দিলে, যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স হয়, যখন তখন দিলাম, যখন অসুস্থ হবে বাচ্চার তখন ওখানে কাজ করবে না, তখন রেজিস্ট্যান্স ডেভেলপ করে দেবে, অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এই জন্য তোমার যখন তখন দরকার না হলে দিতে নাই। যারা সভ্য দেশ, ওই দেশে কেউ অ্যান্টিবায়োটিক সহজে কিনতে পারে না, কারণ কি? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেউ কিনতে পারবে না। আর আমার দেশ তো স্বাধীন, ফার্মেসিতে গিয়ে বলে ভাই আমাকে কটা সিপ্রোফ্লক্সাসিন দেন, কটা দেন, মানে সেফোটিল প্লাস দিয়ে দেন আমাকে, বুঝছো? দিয়ে দিবে। তা আমরা ওই এত মানে স্বেচ্ছাচারীভাবে স্বাধীন হয়ে গেছি এখন। কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজটা লিমিট থাকা উচিত, ডাক্তারের প্রেসক্রিপশন কেউ দেবে না। আর ফার্মেসিতে যারা আছে তারা কোয়ালিফাইড না, তারা, বুঝতে পারছো? তারা তো এমনি সার্টিফিকেট নিয়ে বসে পড়ছে, নিজেই বসে, এবং তারা অনেক দিন থাকার পরে অনেকে ওষুধ নাম লিখে, নাম জেনে যায়, কোন ওষুধে কী দিতে হয় তা জেনে যায়, তারা দিয়ে তারা নিজেরাই ডাক্তারি করা শুরু করে।
তারপরে তোমার যদি খুব খারাপ হয় তখন আমাদেরকে বাচ্চাকে পিএইচসিতে ভর্তি করতে হবে, পিএইচসিউ। তখন সিপ্যাপ অথবা ভেন্টিলেশন থেরাপি লাগতে পারে। কমপ্লিকেশন কী হতে পারে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যাপনিয়া, syndrome of inappropriate secretion of ADH, cardiac arrhythmia, encephalopathy and respiratory failure. Other drugs, decongestant, antihistamine, dextromethorphan কোনো লাভ নাই, কিন্তু এগুলো প্রচুর ইউজ করে মানুষের। প্রিভেনশন তোমার একটা আছে, তোমার মনোক্লোনাল অ্যান্টিবডি, পেলি ভিজুমাপ, এটা তোমার যেখানে প্রচুর ব্রঙ্কিওলাইটিস হচ্ছে সেখানে কিন্তু আগে থেকে বাচ্চাদের দিয়ে দিলে এটা কিন্তু অসুখের প্রকোপটা কম হয় এবং দ্রুত সুস্থ হয়। তো এটা কস্টলি ড্রাগ, আমাদের দেশে পাওয়া যায় না। এবং যাদের অন্য প্রবলেম থাকে, যেমন ধরো অনেকের হার্ট ডিজিজ থাকে, বাচ্চাদের কনজেনিটাল হার্ট ডিজিজ, ইমিউনোডেফিসিয়েন্সি আছে, বুঝতে পারছো, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেসিয়া আছে, তো তাদের তোমার আগের থেকে কিন্তু যদি জানা যায় যে ব্রঙ্কোলাইটিস আসতেছে এই এলাকার ভিতরে, তখন আগের থেকে ইঞ্জেকশন দিলে তাদের এটা কম হয়, অ্যাটাকটা কম হয়। ইনফেকশন কন্ট্রোল, এই যে হ্যান্ড ওয়াশিং, আমরা কোথায় শিখলাম হ্যান্ড ওয়াশিংটা? করোনার সময়। এটা কিন্তু সবসময় দরকার। এই বাচ্চা ধরে আমরা আবার আরেক বাচ্চা দেখি, দিস ইজ নট ফেয়ার। আমরা সাধারণত স্যানিটাইজার ইউজ করি ওয়ার্ডে, একটা দেখার পরে একটু ওয়াশ নেই, এটা ইম্পর্টেন্ট। আইসোলেশন, বাচ্চাদের আলাদা করে রাখা, তবে গাউন, গ্লোভস এগুলো পরা উচিত। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, নাম্বার 1 নিউমোনিয়া, নাম্বার 2 হলো কনজেনিটাল হার্ট ডিজিজ, বাচ্চাদের ভিএসডি, কমনেস্ট হার্ট ডিজিজ ভিএসডি। রিকারেন্ট অ্যাসপিরেশন, খাওয়ার সময় শ্বাস নিতে খাবার চলে যায়, এটা একটা ইম্পর্টেন্ট। পার্টোসিস, এই অনেক কাশি হয়, কাশতে কাশতে একদম দম বের হয়ে যায় মনে হয়, বুঝছো, এটা একদম মেয়াদি কাশি, পার্টোসিস। আর এটা হলো সিস্টিক ফাইব্রোসিস। প্রবলেম হয়েছে কি, ডক্টরস কান্ট ডিফারেন্সিয়েট ব্রঙ্কিওলাইটিস এন্ড নিউমোনিয়া, যার ফলে কী হবে, অ্যান্টিবায়োটিক বেশি করে দিবে, কারণ তোমার জানতে হবে। সমস্যা হয়েছে এটা, কারণ কি, কারণ ব্রঙ্কিওলাইটিস ছোটো বাচ্চাদের হয়, নিউমোনিয়া বড় বাচ্চাদের হয়। ব্রঙ্কিওলাইটিসে শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়া শ্বাসকষ্ট হয়। ব্রঙ্কিওলাইটিসে কাশি হয়, এখানে শ্বাসকষ্ট হয়, বুঝতে পারছো, অনেক ফিচার মিল আছে। এই যে অনেকে ঝামেলা করা দরকার না, ধুর ঝামেলা করা দরকার, এটা নিউমোনিয়া চিকিৎসা দিয়ে দাও, বুঝতে পারছো না, কিছু খারাপ হলে আবার ধরবে আবার। কাজে ব্যাপারটা হচ্ছে কি তা না, ব্যাপারটা হচ্ছে কি তোমাকে রাইট ডায়াগনোসিস করা দরকার। কারণ এই যে তোমার কাশি, শ্বাসকষ্ট, ব্রিদিং ডিফিকাল্টি, চেস্ট ইনড্রয়িং, ক্রিপিটেশন রঙ্কায়, এক্সরে ভালো বুঝতে পারে না অনেকে, এইটা এই প্যাচিওপাসিটি আছে মনে হয়, কিছু না থাকলেও মনে হয়, এই জিনিসটা কনফিউশন আছে। এই জন্য এটা কনফিউশন থাকাটা অনেক যুক্তিযুক্ত, কারণ যেটা একই সিমিলার ফিচার নিয়ে প্রেজেন্ট করে জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে ব্রেন ওয়াশিং ডক্টরস বাই নিউমোনিয়া এক্সক্লুসিভলি। সব জায়গায় নিউমোনিয়া নিউমোনিয়া বলে, নিউমোনিয়া সেমিনার হয়, নিউমোনিয়া সিম্পোজিয়াম হয়, নিউমোনিয়া পড়ায়, ডাক্তাররা বেশি পড়ায়। আইএনসিতে কী পড়ায়? নিউমোনিয়া। আইএনসি ব্রঙ্কিওলাইটিস নাই। এখন তোমাকে ওখানে এমন করে ডোজ দিয়া ব্রেনটাকে ওয়াশ করে ফেলছে, বুঝছো না। এই যে কীভাবে হয় ইয়া, একটা হলো তোমার এই তোমার আন্ডার গ্রাজুয়েট আইএমসিতে ইঞ্জেকশন দিয়ে ব্রেনটাকে ওয়াশ করে দিচ্ছে, এখানে মাথা আর এমন কিছু নাই, শুধু নিউমোনিয়া আছে। তারপর ডাক্তার হইলা, এখানে বিভিন্ন মেডিকেল রেকর্ড, লিটারেচার, পত্রিকা, সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং। মায়েরা বলে, ডাক্তার সাহেব দেখেন তো কী হয়েছে, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চিকিৎসা দেন। মা বলতেছে, বুঝতে পারছো না, কাজে এখন তুমি যাবা কোথায়, প্রচুর নিউমোনিয়া এখন। এই দেখো, এ স্মার্ট মাদার ক্যান ইনফ্লুয়েন্স এ পুয়ার ডক্টর। ডাক্তার যদি দুর্বল হয়, মা যদি স্মার্ট হয়, তাহলে খবর আছে। হ্যাঁ, এই মা বলতেছে এরকম যে আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, আপনি চিকিৎসা দেন, অ্যান্টিবায়োটিক দিয়ে দেন। আর ডাক্তার যদি দুর্বল হয়, দিয়ে দেয়, যদি ঝামেলা হয় আমার ধরবে আবার, তাই না, আমার কেস করে ফেলবে। আর যদি ডক্টর কনফিডেন্ট হয়, রাখেন আপনার, কে বলছে আপনার বাচ্চা নিউমোনিয়া হয়েছে, এটা ব্রঙ্কিওলাইটিস, এটা আমার কোনো কিছু লাগবে না, খাওয়া দাওয়া ঠিক করেন, 4-5 দিন ওয়েট করেন, বাচ্চা ভালো হয়ে যাবে। কনফিডেন্স কোথা থেকে আসবে? নলেজ থেকে আসবে। তোমাদের কিছু কোশ্চেন আছে, বুঝতে পারছো, যেমন ধরো কমন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিসঅর্ডার্স বলা হয়, কি বলবা? 3টা, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাসমা। কেস ডিফারেন্স ব্রঙ্কিওলাইটিস, রানি নোজ ফলো দ্য রেসপিরেটরি ডিস্ট্রেস ইন এ চাইল্ড বিলো 2 years উইথ হুইজ। নাক দিয়ে পানি পড়ে অনেক সময়, নাও পড়তে পারে, এবং শ্বাসকষ্ট হয় এবং হুইজ হয়।
বাচ্চার বয়স 2 বছরের নিচে, তাহলে এটা ব্রঙ্কোলাইটিস হয়ে গেল। এক্স-রে করলে দেখা যাবে হাইপার ইনফ্লেশন ইনক্রিজ ট্রান্সলোসেন্স। এটি হলো ব্রঙ্কোলাইটিস। কি বলবে? রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস, হিউম্যান ম্যাটানিমি ভাইরাস দরকার নেই, একটা বললে চলবে। ক্লিনিক্যাল ফিচার্স ব্রঙ্কোলাইটিস। সিমটম, সাইন। সিমটমে কী থাকে? কাশি, শ্বাসকষ্ট, বুক ফুলে থাকে, তারপরে হুইস পাওয়া যায়, ইনকনসোলেবল ক্রাই, ফিডিং ডিফিকাল্টি, ব্রিদিং ডিফিকাল্টি, স্লিপিং ডিফিকাল্টি, খেতে পারে না, ঘুমাইতে পারে না, তাই না? তারপরে এই সবগুলি থাকবে এখানে। আর ওখানে সায়েন্সে কী থাকবে? ফাস্ট ব্রিদিং, চেস্ট ইনড্রয়িং থাকবে। তুমি যদি অসকাল্টেট করো তাহলে পাবা হুইস এবং কিছু প্রিপারেশনও পেতে পারো। তারপরে তোমার ট্রিটমেন্ট কী দিবে? 1 নাম্বার আমি বলি, যখন ট্রিটমেন্টের ব্যাপারটা আসবে প্রথমেই বলো জেনারেল, সিমটোমেটিক, সাপোর্টিভ, স্পেসিফিক, তারপরে হলো কমপ্লিকেশন, তারপরে হলো প্রিভেনশন, ফলো আপ। এই হেডলাইনে অলওয়েজ চিন্তা করবো। জেনারেলে কাউন্সেলিং করতে হবে, কী অসুখ হয়েছে, এটা বুকের অসুখ বাচ্চাদের, এবং গাছ উল্টানো থাকে বুকে, আমাদের ফুসফুস থাকে বেলুনের মতো, দুদিকে থাকে, এবং এটা কি করে? অক্সিজেন আমাদের শরীরে সাপ্লাই দেয়, কামড়াতে বের করে দেয় খারাপটা, ঠিক আছে? তারপরে এবং এই চিকিৎসার জন্য আমাদেরকে অক্সিজেন একমাত্র, খারাপ হলে দিব, না দিলে চলবে। বাচ্চা যদি খেতে পারে, শ্বাসকষ্ট না থাকে, বুঝতে পারছো, তাহলে আমরা বাসায় পাঠিয়ে দেব, কয়েকদিন ওয়েট করব। যদি খারাপ হয়ে যায়, দ্রুত শ্বাস নেয়, বুক ডেবে যায়, হ্যাঁ, খেতে না পারে, তাড়াতাড়ি আনতে হবে। নীল হয়ে গেলে তাহলে হসপিটালে আনবে। আর বাড়িতে চিকিৎসা করা যেতে পারে, আর ইয়েতে করা যেতে পারে, হসপিটালে করা যেতে পারে। আর প্রগনোসিস, এক্সিলেন্ট প্রগনোসিস মানে কি? পরীক্ষা দিয়েছে 100 জন, পাস করছে 95%। খুশি না কি মন খারাপ? হ্যাঁ, আচ্ছা, ভেরি হ্যাপি। তো এখানে তো আমরা শুনি না ব্রঙ্কোলাইটিস সাধারণত মারা যায়, ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম ভালো হয়ে যায়, ওই 1 to 2%। ওইটাও আবার যদি তোমার ভালো সাপোর্ট দেওয়া যায়, পিএইচসিতে নেওয়া যায়, ওইটাও মারা যাবে না, পিএইচসিতে নিতে পারলে, বুঝতে পারছো? আর প্রগনোসিস কি? একবার যদি হয়, মাঝে মাঝে আবার অ্যাটাক হইতে পারে, রিকারেন্ট হয়ে যেতে পারে, তারপরে ভবিষ্যতে অ্যাজমা হইতে পারে, এত বলার দরকার নেই। শেষ।